যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে স্পোর্টস মানে বিএনপি সরকার যখন প্রথম ক্ষমতায় ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় নতুন করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে শুরু হয়েছিল, এবার এটাকে খেলাধুলার ক্ষেত্রেও এটার আওতা বাড়ানো হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন আরও কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ট্যালেন্ট হান্টিং হবে, সেটা নিয়ে আজকে সকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা বৈঠকে আমরা ছিলাম। তো আমরা চাই আমাদের তরুণ সমাজকে যত বেশি সম্ভব সৃজনশীল এবং যেটা তার জন্য ভালো এরকম কর্মকাণ্ডের প্রতিযোগিতায় নিয়ে আসা। আগামী 30 এপ্রিল 2026 মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন। গত 30 মার্চ 2026 মাননীয় প্রধানমন্ত্রী দেশের ক্রীড়া ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে পদক অর্জনকারী 129 জন খেলোয়াড়দের মাসিক 1 লক্ষ টাকা করে ক্রীড়া ভাতা প্রদান করেছেন, ক্রীড়া কার্ড দিয়েছেন এবং যারা স্বর্ণ পদক পেয়েছেন তাদেরকেও খুবই 3 লক্ষ টাকা একক ক্ষেত্রে, দলগত ক্ষেত্রে 2 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। প্রবাসী কল্যাণ, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হয়েছে সেখানে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের 6 জন নাগরিক মারা গেছে। তাদের মরদেহ আনার জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা করেছে। 3 জনের মরদেহ আনা হয়েছে এবং তাদের জন্য তাৎক্ষণিকভাবে তাদের মরদেহ দাফন কার্যের জন্য 35,000 এবং 50,000 করে তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে। এছাড়া আর্থিক সহযোগিতা হিসাবে তাদেরকে 3 লক্ষ এবং বিমার 10 লক্ষ টাকা দেওয়া হবে। তার মানে আমরা এটা এনশিওর করতে চাই যে কর্মীরা আমাদের জন্য বিদেশে গিয়ে অনেক কিছু করেন এবং আমরা যে রিজার্ভ কথা বলি, আমাদের অর্থনৈতিক উন্নতির কথা বলি, বা আমাদের গ্রামীণ অর্থনীতি যে পাল্টে গেল যে মানুষগুলোর অবদানের কারণে, সেই মানুষগুলোর যদি কোনো বিপদে পড়ে এই সরকার তাদের পাশে থাকতে চায় এবং এই ব্যাপারে কাজ আরো বাড়বে বলে আমি বিশ্বাস করি। সড়ক পরিবহনের ক্ষেত্রে গণপরিবহনের জিপিএস কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউ টার্নগুলোকে নিরাপদ করার চেষ্টা করা হচ্ছে। ফেরিতে যানবাহনের ক্ষেত্রে আমরা খেয়াল করেছি গত ঈদের সময় ফেরিতে যানবাহন ওঠানামার একটা সংকটের কারণে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আমরা কোনো দুর্ঘটনাই ঘটুক চাই না, কিন্তু প্রতিটা দুর্ঘটনা আবার যেন ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পারে সেই চেষ্টা হচ্ছে। তো সেখানে আমরা কাজ করছি খুবই সিরিয়াসলি। বিভিন্ন জায়গায় যে অনিয়ন্ত্রিত বাস কাউন্টার আছে আমরা সেগুলো বন্ধ করে দেওয়ার জন্য কাজ করছি। এসি বাসের ভাড়া সরকার কর্তৃক নির্ধারিত না এখনো, সরকার যে ভাড়া নির্ধারণ করে সেটা মূলত নন এসি বাসের। তো আমরা সেটারও নিয়ে কাজ শুরু হয়ে গেছে। বিদ্যুৎ জ্বালানি নিয়ে শেষে বলি, সম্ভবত এটা নিয়ে অনেক বেশি কথা হবে, আমি সেটাই আসছি। তার আগে অন্য দুটো একটু বলে নিই। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য হচ্ছে কালুরঘাট বেতার কেন্দ্র, জিয়া স্মৃতি জাদুঘর, ইতিহাস বিজড়িত জাদুঘর ও স্থাপত্য সংরক্ষণের নিমিত্তে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরেকটা তথ্য একটু আমি জানিয়ে দিতে চাই। আজকে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা মিটিং হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, মন্ত্রণালয়ের সবাই ছিলেন, আমি ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ছিলাম। খুব দ্রুত, এটা হয়তো সামনে আপনারা অফিসিয়ালি জানবেন, সারা দেশে ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করার জন্য এক ধরনের বই পড়ার কম্পিটিশনও শুরু হতে যাচ্ছে, এটুকু আমি আগাম জানিয়ে দিতে পারি। ডাক টেলিযোগাযোগের ক্ষেত্রে পাবলিক স্পেসে ফ্রি ওয়াইফাই নেওয়া হয়েছে, চলন্ত ট্রেনে ইন্টারনেট থাকবে, ইত্যাদি ইত্যাদি। আমরা একটু সম্ভবত মূল যে আলোচনার জায়গা জ্বালানি ও বিদ্যুৎ খাত নিয়ে একটু কথা বলা দরকার। মানে আমাদের মধ্যে এই ভীতি বা সংশয় আছে যে জ্বালানির সরবরাহ কি অনেক কমে গেছে, যে আমরা এত বড় লাইন দেখছি, এটা কি জ্বালানি দেয়া হচ্ছে না। কয়েকটা ডেটা যদি আমরা খেয়াল করি, 2025 এবং 2026-এর মধ্যে ডিজেল 2025 সালে সরবরাহ করা হয়েছিল 3,96,098 মেট্রিক টন, মার্চে 3,63,512 মেট্রিক টন। কিছুটা কমেছে তো বটেই, কিন্তু সেটা খুব সিগনিফিক্যান্টলি কমে গেছে তা না। অকটেন 36,982 মেট্রিক টন ছিল 2025-এর মার্চে, মানে আমরা দুটো বছরের মার্চকে তুলনা করছি। অকটেনের সরবরাহ বরং খানিকটা বেড়েছে, 37,439 মেট্রিক টন। পেট্রোলে গত বছর মার্চে ছিল 46,371 মেট্রিক টন, এটা এই মার্চে হলো 39,998 মেট্রিক টন। সো এটার সরবরাহ কিছুটা কমেছে। তার মানে আমরা এটা বলতে চাই আমাদের সরবরাহ জনিত কিছুটা সমস্যা আছে, কিছুটা, শব্দটা আসলেই কিছুটা। 46,000 থেকে যখন 39,000 হয়, 7,000 কমে আসে। 7,000 কমে আসলে এটা 10%-এর খানিকটা বেশি, 15%-এর মতো একটু কম সরবরাহ আছে। এটা বৈশ্বিক পরিস্থিতিতে আমার মনে হয় এটা খুব আনইউজুয়াল না। কিন্তু এই যে পেট্রোল নেই, অকটেন নেই, একেবারে খারাপ অবস্থা, পরিস্থিতিটা ওই রকম না। এটার জন্য যেটা আমরা দাবি করেছি যে প্রচুর অবৈধ মজুদ হয়। অনেকেই আশঙ্কার পান আমরা অবৈধ মজুদ যেটা হচ্ছে সেটা কারো ইভিল ইন্টেনশন আছে, সেটা হচ্ছে যে তারা কেউ কেউ পাচার বা বেশি মূল্যে বিক্রি করতে চান, সেটা আছে। পাচারের একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এরকম হতে পারে যে সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা গেছে
এই যে বাড়িতে যে বা বিভিন্ন জায়গায় মজুত করে রাখা হচ্ছে, এটা সীমান্তবর্তী এলাকাগুলোতে বেশি, তাতে একটা ইন্ডিকেশন হচ্ছে পাচার হওয়ার একটা সম্ভাবনা থাকবে। কারণ এই প্রশ্ন অনেকেই করেছেন যৌক্তিকভাবেই, আমাদের জ্বালানির দাম যদি অনেক কম হয় আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায়, পাচার হওয়ার প্রবণতা থাকবে। কিন্তু তার চাইতেও জরুরি কথা, মানুষ নিজে শঙ্কিত, ফলে তারা অনেকে তার নিজের ভবিষ্যতে চিন্তা করে করছেন। সো আমরা এটাই বলতে চাইছি আসলে মূলত প্যানিক বাইং এবং সেটাকে জমিয়ে রাখার প্রবণতার জন্য মজুতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে 5 এপ্রিলে অভিযান সংখ্যা 374টি, মামলা সংখ্যা 114টি, অর্থদণ্ড দেওয়া হয়েছে 3,12,000 টাকা। সো এরকম আমরা প্রচুর পাচ্ছি। আর মজুদ সংক্রান্ত তথ্য আপনাদেরকে একটু দিয়ে রাখি যে আমরা 6 তারিখ, এপ্রিলের 6 তারিখ পর্যন্ত সকালে মজুদের পরিমাণ ছিল: ডিজেল 1,14,122 মেট্রিক টন, অকটেন 10,151 মেট্রিক টন, পেট্রোল 13,805 মেট্রিক টন। আমাদের বিদ্যুৎ জ্বালানিতে আপনারা জানেন প্রচুর ভর্তুকি আগে জমা হয়ে গেছে। মানে আমাদের জ্বালানি মন্ত্রী বলেছিলেন, আপনাদের হয়তো অনেকে চোখে পড়েছে, যে এখানে প্রায় দেউলিয়া একটা খাত। মানে এই সরকার দায়িত্ব নেওয়ার সময় 45,000 কোটি টাকার বেশি সেটা ছিল। সো এই ধরনের ভর্তুকি আমাদের আছে, এই ভর্তুকি আসলে চলবে, আপাতত চলছে, কারণ আমরা যেভাবে জ্বালানির মূল্য ঠিক রাখছি সেক্ষেত্রে এখানেও আমাদের ভর্তুকি বাড়াতে হচ্ছে। সো এই পরিস্থিতিটা এখনো যে খুব কন্ট্রোলের জায়গায় আসছে তা না। আমরা যদি একটু আমাদের বিশেষ করে বিদ্যুৎ বিভাগের দেনার একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে আইপিপি গুলো, যেগুলোকে আমরা বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র হিসেবে চিনি, সেগুলোতে 20,272 কোটি টাকা বকেয়া, আদানি পাওয়ারের 2,904 কোটি টাকা, জয়েন্ট ভেঞ্চার 6,434 কোটি টাকা, পেট্রো বাংলা 10,045 কোটি টাকা, সরকারি বিদ্যুৎ কোম্পানি সমূহ 7,303 কোটি টাকা। সো একটা বিরাট বড় ভর্তুকি আছে। এই ভর্তুকিটা ম্যানেজ করার চেষ্টা সরকারের দিক থেকে হচ্ছে, যাতে জনজীবনে খুব বেশি চাপ এই ভর্তুকি না পড়ে। চাপ কিছুটা পড়বেই, এটা যতটা কমানো যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের এই আগের ব্রিফিং এর পর এই ব্রিফিং এর মধ্যে আমরা সরকার কি করার চেষ্টা করেছি সেটা। এবং অনিবার্যভাবেই আপনাদের অনেক প্রশ্ন আছে এই সংশ্লিষ্ট বিষয়ে বা এর বাইরেও, আপনারা কাইন্ডলি প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্ন নিচ্ছি। আপনারা দুটো ইস্যু আছে। আমরা আগে যে ব্রিফিং হয়েছে সেটা খুব কমন প্রশ্ন এবং খুবই জরুরি প্রশ্ন, কারণ আমাদের সবার মধ্যে এটা আছে যে ভর্তুকি তো চলছে, আমি যখন বেশি দামে জ্বালানি কিনছি, জ্বালানি কম দামে বিক্রি করছি, সেটা ভর্তুকি আমাকে দিতে হয়। এখন ভর্তুকি একটা জিনিস একটু ক্লিয়ার করে রাখা ভালো, জ্বালানির দাম বাড়িয়ে দিলে কিন্তু আমাদের রিজার্ভের ভালো কিছু হবে না। আমরা অনেকে, এটা আমি সোশ্যাল মিডিয়ার একটা জবাব একটু দেই, অনেকে মনে করছেন যে আমাদের রিজার্ভ খালি হবে। রিজার্ভ আসলে সাথে ভর্তুকি কমানোর কোনো প্রসঙ্গ নেই, কারণ আমরা জ্বালানি কিনবো আসলে বৈদেশিক মুদ্রা দিয়ে। সুতরাং আমি যদি জ্বালানির দাম বাড়িয়েও দেই, আমাকে অভ্যন্তরীণ ভাবে আমার দেশি মুদ্রার ভর্তুকিটা হবে না হয়তো, কিন্তু আমার জ্বালানি কেনার জন্য যে বৈদেশিক মুদ্রার উপরে রিজার্ভের যে চাপ, সেই চাপটা থেকেই যাবে। সো দুই জিনিস। আবার যেটা বলছেন সেটা ট্রু, যে আমরা যখন প্রচুর ভর্তুকি দিতে থাকি কি হয়, আমার তো অন্যান্য জায়গায় আমার আরো খরচ করার স্কোপ আছে। আমরা একটা সরকারের তো অনেক জায়গায় বরাদ্দের প্রশ্ন আছে। সো এই প্রশ্নটা আসলে খুবই জরুরি, কিন্তু ভর্তুকি আমরা এখন পর্যন্ত কন্টিনিউ করছি, কারণ ভর্তুকি থেকে সরে আসলে যে ইম্প্যাক্ট ক্যালকুলেট করে, এটা টাফ ডিসিশন, কোনো সন্দেহ নাই। ভর্তুকি দিতে গেলে অর্থনীতিতে ব্লিডিং হয়। আবার যদি আমরা ভর্তুকি থেকে সরে আসি, বাংলাদেশে যে প্রবণতা থাকে যে খুব সিরিয়াস রকম ইনফ্লেশন হয়ে যেতে পারে, সেচ মৌসুম আছে, সেসব জায়গায় কঠোর অবস্থা হতে পারে। সো আমরা ফর দ্য টাইমিং এপ্রিল মাসে আমরা মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেইনি। পরিস্থিতি যদি খুব খারাপ থাকে, এরকম যে কোনো সিদ্ধান্ত, মূল্য সংশোধনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না তা বলা যাবে না, কারণ এটা ফ্যাক্ট। বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে আওয়ামী লীগের পর ইন্টারিমের সময় অর্থনীতি খুব ভালো ছিল না। বাংলাদেশের অর্থনীতি খুব বেশি ব্লিডিং সহ্য করতে আসলে পারবে না। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এই ধরনের কথা বা কিছু ইঙ্গিত দিয়েছেন। জানতে চাই যে আপনি বলছিলেন যে অর্থনীতির অবস্থা, মানে জ্বালানি খাতের অবস্থা বলছিলেন, এর আগের অর্থ উপদেষ্টা বলছিলেন যে তিনি খাদের কিনারার অর্থনীতি পেয়েছেন। স্বাস্থ্যে আমরা দেখলাম টিকা নিয়ে একটা কি অবস্থা, মানে সারা দেশ দেখেছে। আসলে কোন কোন নাজুক অবস্থায়, কতগুলি নাজুক মন্ত্রণালয় আসলে পেয়েছে এই সরকার, এবং সেটা আসলে এই আপনারা প্রায় 1.5-2 মাসের সরকার কতটা আসলে উঠাতে পেরেছেন, আপনার মূল্যায়নটা জানতে চাই। মানে একটা স্বৈরাচারী শাসন যখন থাকে, কোনো মন্ত্রণালয় বেছে বেছে নাজুক হয় না, প্রত্যেকটা মন্ত্রণালয় নাজুক। এখন কম বা বেশি আছে। এখন অর্থনীতিতে বেশি চাপ ফিল করা যায়, কারণ লুটপাটটা হয়েছে যেহেতু ওখানে, এবং অর্থ মন্ত্রণালয়কে সেটা ম্যানেজ করার চেষ্টা করতে হয়, সেজন্য তারা অনেক বেশি এটা ফেস করছে প্রত্যেকটা জায়গায়। মানে আমি যখন একজন অ্যাক্টিভিস্ট হিসাবে কথা বলতাম, প্রায় বলতাম যে এই ধরনের একটা সরকার থাকার মূল প্রবলেম হচ্ছে সে যে ক্ষয়ক্ষতি করে যায়,
সেটা রিবিল্ড করা ইজ রিয়েলি ভেরি টাফ। আমি একটা যুদ্ধ দিয়ে উদাহরণ দিই। ধরুন কাতারে যখন ইরানের মানে তার ড্রোন দিয়ে অ্যাটাক করছে, তার খুব বড় দু একটা গ্যাসের যে এলএনজি যে ইনফ্রাস্ট্রাকচার আছে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ক্ষতিগ্রস্ত খুব সহজে করে ফেলা গেল একটা ড্রোন দিয়ে বা দুটো ড্রোন দিয়ে, কিন্তু বলা হচ্ছে এটা রিবিল্ড করতে কাতারের তো টাকার অভাব নাই, কিন্তু সে রিবিল্ড করতে তার 4-5 বছর লেগে যেতে পারে। সো ব্যাপারটা এইরকম যে 15 বছরের যে সমস্যা আছে, প্রত্যেকটা মিনিস্ট্রি কোনো না কোনো ফর্মে কম বা বেশি বা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং 49 ডেজ, আমি মনে করি আজকে 50th ডেজ সম্ভবত আমাদের 50তম দিন, খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা এরকম একটা ভঙ্গুর অর্থনীতি এবং সিস্টেম, শুধু অর্থনীতির প্রশ্ন না, একটা স্টেট চালানোর জন্য অনেকগুলো প্রতিষ্ঠান থাকে, সিস্টেম থাকে, সেগুলো আমরা খুবই ভেঙে পড়া অবস্থায় পেয়েছি। আমরা সেগুলো নিয়ে চেষ্টা করছি, আমরা ডিটেক্ট করতে পেরেছি, ডিটেক্ট করা হয়েছে এবং কাজও একই সাথে শুরু হয়েছে। আর অর্থনীতির ক্ষেত্রে তো আসলে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে একেবারে লুটপাটের একটা অর্থনীতির জায়গা থেকে এসে আমরা যখন কাজ করতে শুরু করতে যাচ্ছি, তখন একটা গ্লোবাল ক্রাইসিস আমাদেরকে সিরিয়াসলি ক্ষতিগ্রস্ত করলো। এটা তো আসলে দুর্ভাগ্যের ব্যাপার। এবং আমরা প্রায় বলছি আমাদের জনগণ যেন এটা মনে করেন এটার ঝড় ঝাপটা কোনো না কোনো ফর্মে আমাদের সবার উপরেই কম বেশি পড়বে, এটা পড়বেই। এটা একটু আমরা যেন মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকি। আমরা যদি সবাই কিছু কিছু করে ছাড় দিয়ে এটা অ্যাকসেপ্ট করি, আমরা আশা করি এটা উঠে উঠতে পারবো। জি, অপেক্ষা করবে। আমি আপনাকে একটা এটা খুব অল্প সময়ের মধ্যে আপনারা জেনে যাবেন। সেটা হচ্ছে একটা মানুষ কতটুকু তেল কিনছে। আমরা আজই একটা পাইলট শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে ফুয়েলের জন্য একটা অ্যাপ তৈরি হচ্ছে। মানে ওই অ্যাপ ছাড়া কেউ ফুয়েল দিতে পারবেন না। তখন আপনি যেখানেই যান না কেন সেই অ্যাপ ওটা দেখিয়ে দেবে আপনি কতটুকু ফুয়েল নিয়েছেন। প্রত্যেকটা ভেহিক্যালের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ফুয়েল বরাদ্দ থাকবে, তার যতটা প্রয়োজন হয়। সো আমি আপনার প্রশ্নের জবাব হচ্ছে এটা যে মানুষ কতটা প্যানিক বাইং করছে বা স্টোর করছেন, নিয়ে আবার রেখে দিচ্ছেন, সেটা আমরা খুব অল্প সময়ের মধ্যে জেনে যাব। ম্যানেজমেন্টে যদি এরপর যদি দেখি যে না, আপনার কথা যদি দেখা যায়, আমি আবার এটাও বলছি আমরা কিন্তু ঘাটতির কিছু মানে সরবরাহের কিছু ঘাটতির কথাও কিন্তু বলছি। আচ্ছা, ঘাটতি যতটুকু দেখাচ্ছে, আমি একদম নিউট্রালি যদি বলি, ঘাটতি যদি 7,000 লিটার দেখা যায় পেট্রোলের ক্ষেত্রে, সেটা রেদার আরো বেশি হতে পারে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড এখন বাড়ছে, একটা গণতান্ত্রিক সরকারের সময় বাড়ছে। সুতরাং আসলে সাপ্লাই আগের বছরের চাইতে হয়তো বেশি হওয়ার কথা ছিল। সো আমি মানি যে ঘাটতির সংকট আছে, সাপ্লাইয়ের সংকট আছে, কিন্তু আমরা যখন অ্যাপটা চালু করবো, এটা পর্যায়ক্রমে খুব দ্রুতই আমরা চালু করে ফেলতে পারবো, তখন আসলে এই জিনিসটা আমরা ডিটেক্ট করতে পারবো। এবং আমরা বিশ্বাস করি একটা বড় কারণ এটাকে আমরা একমাত্র কারণ বলছি না। সরবরাহ কিছু সংকট আছে, সারা পৃথিবীতেই আছে। একটা হরমুজ স্ট্রেইট দিয়ে যদি 20% ফিউল যায় এবং এশিয়ার প্রায় 80% ওই স্ট্রেইট দিয়ে আসে, সুতরাং ওটা যখন ব্লকেডের মধ্যে থাকে, তখন খুব স্বাভাবিকভাবে সাপ্লাইয়েরও কিছুটা ক্রাইসিস হতেই পারে। আচ্ছা, তার আগে একটু বলি, প্রধানমন্ত্রীর মানে ব্রিফিং এর জন্য কিন্তু একটা অন্য প্রেস উইং এবং একজন আরেকজন উপদেষ্টা ওটার মধ্যে অ্যাসাইন হয়েছে। জি জি। এই বিষয়টা, এটা তো আগের সরকারের দায়, সেই দায়টা 2 বছর না তার আগে, নাম্বার 1। নাম্বার 2, আপনার যে স্ট্র্যাটেজি এবং পলিসিও দেখেন এই বিষয়টা, আপনার সরকারের মূল মন্ত্র হলো যে আগে সবার আগে বাংলাদেশ। সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশের সাথে ভূরাজনৈতিক সম্পর্কগুলোর ক্ষেত্রে আপনারা যেমন ভারত, অন্যান্য দেশের সাথে সম্পর্ক রাখেন, এমন কি হয় যে যেই দেশের সাথে আমাদের মুক্তিযুদ্ধের সম্পর্ক ওই সময় থেকে খারাপ ছিল, বিপক্ষে ছিল বাংলাদেশের, তাদের সাথে আপনাদের আসলে ভূরাজনৈতিক সম্পর্ক কেমন হবে? নাম্বার 3 হলো, আমরা অন্যরাও প্রশ্ন করবেন, আমরা দুটোই সেই ক্ষেত্রে বিটিভির ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? আমরা জানি যে ভারতের যে সরকারি যেগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো অনেক ভালোভাবে বেসরকারি থেকে চলে। আমাদের দেশে বিটিভিটাকে সেটা জানতে পারে। আচ্ছা, আমি খুব দ্রুত জবাব দেই যাতে অন্যরা একটু প্রশ্ন করতে পারেন। সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন ছিল হামের টিকা নিয়ে।
মানে এই ব্যাপারগুলো সবকিছুই খতিয়ে দেখা হয়েছে। মানে হাম তো আসলে আমাদের ইপিআই এর পার্টি ছিল, মানে 9 মাস বয়সে হামের টিকা দেওয়া হয়, এটা আমরা খুব সাধারণ মানুষরাও জানি। মানে যেটা হয় আসলে ওই ইমিউনাইজেশনের একটা নির্দিষ্ট লেভেল থাকতে হয়, ওই লেভেলটা ধরে রাখলে কখনো হামের ওরকম প্রাদুর্ভাব সাধারণত হয় না। সেটা যখন মানে গাফিলতিটা কেন তৈরি হয় যে বেশ কিছু বছর হামের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে না, ফলে এই একটা রিলাক্টেন্স তৈরি হয়েছে। কিন্তু হাম থেকে দূরে রাখার জন্য ওই 95%-এর মতো রাউন্ড 5% না দিলেও ওদের আর হয় না, ওইটার এক ধরনের তারা প্রোটেকশন পেয়ে যায়। তো সেটা ঘাটতি হয়েছে, সেটা ঘাটতি 2 বছর বা তার আগে সবকিছু দেখা হচ্ছে। আমরা এটাকে ভবিষ্যতের জন্য খুব সিরিয়াসলি কন্টিনিউ করব। খুবই মর্মান্তিক, আবারও বলছি, এটা আমাদেরকে যে মৃত্যুগুলো হয়েছে সেই মৃত্যুগুলো না হলেও আমরা এটা কন্টিনিউ করতাম, কারণ এই মন্ত্রণালয় তার কি কি প্রয়োজন সে সেই কাজগুলো করবে। ভূ রাজনৈতিক ক্ষেত্রে যদি বলি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে হেনরি কিসিঞ্জারের বক্তব্য আছে, ইন্টারেস্টই শেষ কথা। আসলে কোনো বন্ধু শত্রু স্থায়ীভাবে কিছু নাই। সবার আগে বাংলাদেশ আমরা যখন বলি, তার মানে হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি হবে বাংলাদেশের স্বার্থ। পৃথিবীতে প্রচুর আছে, মানে আমরা আমেরিকার অ্যালাইয়ের নাম বললে এখন জাপান আমেরিকার অ্যালাই, তাদের উপরে তারা নিউক্লিয়ার ওয়েপন ইউজ করেছে, পৃথিবীর ইতিহাসে একমাত্র মানুষের উপরে ব্যবহার করা। ভিয়েতনামের সাথে আমেরিকার মারাত্মক যুদ্ধ হয়েছে ওভার দ্য ইয়ার্স। ভিয়েতনাম এখন আমেরিকার খুবই গুরুত্বপূর্ণ অ্যালাই। সো কার সাথে আমার সম্পর্ক, আমি যদি স্পেসিফিকলি বলি, পাকিস্তানের সাথে আমাদের যেহেতু যুদ্ধের সময়কার স্মৃতি আছে, কিন্তু পাকিস্তানের সাথে আমাদের যে কোনো ধরনের কর্মকাণ্ড চলতে পারে। তবে পাকিস্তানের কাছে আমাদের যে এক্সপেকটেশন আছে, তারা তাদের মতো করে কখনো কখনো এটা বলেছে, কিন্তু এই যে তারা আমাদের এখানে যা যা করেছিলেন 71-এর কথা বলছি, সেটাকে তারা অফিসিয়াল কথা বলেন, এটা যেমন চলতে থাকবে, তার সাথে আমাদের সব রকম এনগেজমেন্ট, ব্যবসা বাণিজ্য সহ সবকিছু আমরা কন্টিনিউ করে যাব। এটা শুধুমাত্র বাংলাদেশের স্বার্থেই হবে। তবে আমাদের একটা সিরিয়াস জায়গা আছে, সেটা হচ্ছে কোনো দেশের, সেটা যে দেশই হোক না কেন, তার কোনো সিকিউরিটি ইস্যুতে আমাদের কোনো রকম কোনো দিক থেকে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। পাল্টা আমরাও চাইবো আমাদের কোনো রকম কোনো সিকিউরিটি ইস্যুতে যাতে কোনো অন্য কোনো দেশের দিক থেকে কোনো রকম কোনো সমস্যা, এটা হচ্ছে আমাদের একটা মূল বটম লাইন। বিটিভি নিয়ে খুব দ্রুত কয়েকটা কথা একটু বলতে চাই। সেটা হলো, আমি বিটিভি নিয়ে ইনফ্যাক্ট কিছু কাজ করতে শুরু করেছি। আমি বিটিভিতে যাইনি এখনো, কিন্তু আমি বিটিভির সাথে জড়িত কিছু মানুষের সাথে কথাবার্তা বলেছি। একেবারেই ভর্তুকি দিয়ে, প্রায় 100% ভর্তুকি দিয়ে একটা প্রতিষ্ঠান চলে, একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভর্তুকি দিয়ে চলতেই পারে। কিন্তু আমি ভর্তুকি দিয়ে একটা প্রতিষ্ঠান চালাতে পারি, আইতার আমি একটা প্রতিষ্ঠান চালাবো ব্যবসা করার জন্য। এটা যদি অনেক ব্যবসা করতো, একসময় যখন বিটিভি একমাত্র টিভি ছিল তখন সেটা অনেক ব্যবসা করতো, এখন বিটিভি ব্যবসা করে ওঠা কঠিন হবে। বা এই প্রশ্ন আছে, একটা রাষ্ট্র নিয়ন্ত্রিত বা রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানের ব্যবসা করা জরুরি কিনা। আচ্ছা, আমি যদি ব্যবসা না করি তাহলে কিন্তু আমার ইম্প্যাক্ট লাগবে, আমি সমাজে তো কিছু ইম্প্যাক্ট রাখতে চাই। এই প্রতিষ্ঠানটা আমি কেন রাখবো, আমি কেন জনগণের টাকা খরচ করব একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যেটার বাজেট ইন টোটাল প্রায় 400 কোটি টাকা কম বেশি। তো সেটা করবো কেন? সেই জন্য আমরা বিটিভি নিয়ে খুব সিরিয়াসলি ভাবছি, যেটার মাধ্যমে জনগণকে সচেতন করা, জনগণের স্কিল ডেভেলপ করা, এটা খুব জরুরি। আমরা কর্মসংস্থানের কথা বলছি, জনগণকে সচেতন করে তোলা, তাকে নানান দক্ষভাবে তৈরি করা, শিক্ষার ক্ষেত্রে কাজ করা। আমাদের প্রত্যন্ত অঞ্চলে খুব ভালো শিক্ষক নেই, সো বিটিভি এই ক্ষেত্রে রোল প্লে করতে পারে। আমি কিছু আমার আইডিয়ার কথা বললাম, এগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আরো সিরিয়াসলি কাজ করব। সরকার ভর্তুকি দেবে, কমানোর চেষ্টা করবে নিশ্চয়ই, ভর্তুকি যত কমিয়ে আনা যায়, যতটুকু আয় করা যায়। কিন্তু জরুরি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইম্প্যাক্ট লাগবে। এটা শুধুমাত্র সরকারে কে কোথায় কি করেছে এই ধরনের একটা পারসেপশন বিটিভি নিয়ে যে ছিল, সেটা থেকে আমরা বেরিয়ে আসবো নিশ্চয়ই। আমার একটা প্রশ্ন ছিল, আপনারা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মার্কেট একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। সবচেয়ে ইদানিং যে বিদ্যুৎ সবচেয়ে যেখানে সবকিছু খরচ হচ্ছে সেটা হচ্ছে অটোরিক্সার যে চার্জ। রাজধানীতে জনসংখ্যার চেয়ে কিন্তু অটোরিক্সা দিন দিন বাড়ছে। অজুহাত একটা দেওয়া হচ্ছে যে তাদের বিকল্প কর্মসংস্থান নেই। আমরা জানি অনেকে অনেক ব্যবসা শুরু অটোরিক্সা চালাচ্ছে। অটোরিক্সা নিয়ন্ত্রণে দেশের যে বিদ্যুৎ খরচ হচ্ছে, এটা নিয়ন্ত্রণে সরকার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নিচ্ছে কিনা? দুটো ইস্যু, অটোরিক্সাকে আসলে রেগুলারাইজ করতেই হবে। এটা শুধুমাত্র বিদ্যুতের ইস্যু না। ধরুন আমাদের বিদ্যুতের সংকট নাই, আমাদের যে অটোরিক্সাগুলো চলে, আমার নিজের সামনে আমি অ্যাক্সিডেন্টস দেখেছি যেগুলো তারা ট্রেইনড ভাবে চালান না। এগুলো একসময় গলিতে চলতো, 5 আগস্টের পরে এগুলো মেইন রোডেও চলে এসছে। দ্বিতীয় কথা হচ্ছে এগুলোর প্রযুক্তিগত দিক থেকে খুব ফিট না। আমি আমার চোখের সামনে একটা অ্যাক্সিডেন্টের কথা আমার মনে পড়ে, যেখানে একজনকে আমি ব্রেক করতে দেখছি, যিনি অটোরিক্সা চালাচ্ছেন, ওটা থামছে না, ওটা গিয়ে ঠিকই আরেকটা গায়ে গিয়ে পড়লো। আমি একদম উইটনেস এটা। তো এটাকে রেগুলারাইজ সব দিক থেকেই করতে হবে। ধরুন আমাদের বিদ্যুতে আমরা ভেসে যাচ্ছি, তারপর এই ধরনের আনফিট ড্রাইভার, মানে যারা চালাচ্ছেন, যারা যে ভেহিকলগুলো আনছেন, এগুলো এভাবে চলতে পারে না। এটা ফর শিওর, আমরা খুব সিরিয়াসলি এটা নিয়ে কাজ করছি। আমরা দেখলাম যে সরকার ব্যাংক সেক্টরকে ঘোলা করে দিয়েছে,
এই সরকার এটাকে রিসাফল করার ব্যবস্থা নেবে ব্যাংকিং সেক্টর। একটা কথা, এটার কাজ শুরু হয়েছে। মানে কেউ কেউ মনে করেন যে খুব র্যাডিক্যাল স্টেপ নেওয়া কেমন হয়, অনেকে মনে করেন বা এক্সপেক্ট করেন যেহেতু একটা খুব বড় সমর্থনের সরকার, 2/3 সিট এবং 50%-এর বেশি পপুলার ভোট, কিন্তু আবার এটা একই সাথে খেয়াল করতে হবে কাজ কিন্তু শুরু হয়েছে, কাজ কিছু কিছু ভিজিবল আছে, আপনি যদি খুঁজতে যান পাবেন। একটা কাজ হতে পারতো যে এসে খুব র্যাডিক্যালি সবকিছু করা, কিন্তু ব্যাংকিং সেক্টর কিন্তু খুবই সেন্সিটিভ একটা সেক্টর, আপনি যদি খুব র্যাডিক্যালি কাজ করতে যান অনাস্থা তৈরি হতে পারে। মানে আমি আগের ব্রিফিং এ একটা কথা জ্বালানি নিয়ে বলছিলাম, মানে ব্যাংকে যদি আস্থা কমে যায় শ্রেষ্ঠ ব্যাংকটাও দেউলিয়া হয়ে যায়, কারণ মানুষ টাকা তুলে নেওয়ার প্রবণতা হয়। কোনো ব্যাংকই আসলে সব গ্রাহককে না 10-15% সবাইকে একসাথে সব টাকা দিয়ে দিতে পারে না। সো এটা নিয়ে কাজ হচ্ছে, কারণ এটা তো আপনি বুঝতেই পারছেন এই সরকারকে যদি ভালোভাবে রান করতে হয়, তার দায়িত্ব পালন করতে হয়, জনগণের কাছে যে কমিটমেন্ট আছে দিতে হয়, অর্থ খাতকে ঠিক না করলে কোনোভাবেই সম্ভব না। সো কাজটা হচ্ছে। যারা ঋণ খেলাপি আছে তাদেরকে কি আইনের আওতায় কি আনবে কিনা, এটা সবসময় এটা সবচেয়ে জরুরি, কারণ আমরা কখনো দেখি নাই যারা ঋণ খেলাপি আছে তাদেরকে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি। আইনের আওতায় আসলে ঋণ খেলাপিরা সবসময় কম বেশি থাকে না। আমাদের সমস্যাটা কিন্তু আইনের আওতায় না, সমস্যাটা কি হচ্ছে আমি সেটা বলি। আমাদের আইনগুলো এমনভাবে তৈরি হয়েছে বা আইনগুলো এমনভাবে প্রয়োগ হয় যেখানে চাইলে কোনো না কোনো ঋণ খেলাপি, এই যে যাদেরকে আমরা ঋণ খেলাপি দেখছি আপনি দেখবেন, বা একটু পেছনে যাই, আমরা যখন খেলাপি ঋণের পরিমাণ নিয়ে আলাপ করি তখন দেখবেন অনেকভাবে ঋণ লুকিয়ে ফেলা হয়েছে। ধরুন একটা মামলা করলেন, মামলা করে স্থগিতাদেশ পেলেন, ধরুন আপনি একটা ছোট্ট ডাউন পেমেন্ট দিয়ে রিডিউল করে ফেললেন। সো এই ধরনের কতগুলো ফ্লজ আছে। আমি বারবার বলছি, আমরা যখন আগের সরকারের সমালোচনা করছি যে অর্থখাত থেকে লুটপাট হয়েছে, ধরুন ওই সরকারের সময় কি হয়েছে, চাইতে জরুরি কথাটা হচ্ছে এই সরকারকে তো সার্ভাইভ করতে হবে, এই সরকারকে তো দেশের অর্থনীতি ভালো করতে হবে, ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে এবং বেশি করে ট্যাক্স দিতে হবে। আমরা অনেক হাই ট্যাক্স দেবো সেটা বলছি না, কিন্তু যত বেশি মানুষ আর্ন করবে আমার ভ্যাট এবং ইনকাম ট্যাক্স বাড়বে, আমার আর্নিং লাগবে, কারণ আমার অনেক প্রকল্প আছে, শুধু উন্নয়ন না। এই সরকার সোশ্যাল সেফটিতে, এই যে আমরা ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ডের কথা বলছি, আরো অন্যান্য সোশ্যাল সেফটি যে প্রজেক্টগুলো ছিল সেগুলো থাকবে। সো আমার তো টাকা লাগবে, অর্থনীতির পুনরুজ্জীবন ছাড়া এটা হবে না। এবং সেই কারণেই আসলে আমরা এই খেলাপি ঋণের যে ইস্যু আছে সেটা করব এবং কিছু দৃষ্টান্তমূলক, আমি আপনার সাথে একমত, ওই যে আমরা আসলে মূল কথা কাদের বিরুদ্ধে বলি, উইলফুল ডিফল্টার্স। মানে ঋণ খেলাপি হতেই পারেন, আপনি ব্যবসা করতে গেলেন ভালো মতো হয় নাই, খেলাপি হয়ে গেলেন, কিন্তু উইলফুল ডিফল্টার আমরা কাদেরকে বলি, যারা নেয়ার সময় জানেন ওই টাকাটা ফেরত দেবেন না, উনি টাকাটা নিচ্ছেন ফেরত না দেওয়ার জন্য। সো এই ধরনের কিছু উইলফুল ডিফল্টারকে অবশ্যই আমাদের শাস্তির আওতায় আনতে হবে এবং আমি আমার জায়গা থেকে আমার যতটুকু করার আমি করবো এবং সরকারের এই ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আছে। আচ্ছা আমি আসবো, আমি আপনার কাছে আবার আসবো, আমি একটু আসি, একটু ওটা নিয়ে তারপর আসছি। সেই সরকারের সময় বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় সহ কয়েকটা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। আপনার সরকার এই অন্তর্বর্তী সরকারের দুর্নীতিগুলি, উত্থাপিত দুর্নীতিগুলি তদন্ত করবে কি? নিশ্চয়ই করবে। আপনারা জানেন আমাদের দুদক এখনো পুনর্গঠিত হয়নি, দুদক পুনর্গঠিত হলে দুদক এই কাজগুলো দুদকের মাধ্যমে শুরু হবে। কারণ দুর্নীতি মানে এটা কে করেছে সেই ইস্যু না, ইভেন এই সরকারের সময়ও সেই চেষ্টা, মানে দুদকের মতো প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্য ইভেন শুধু আগে কে কি করেছে সেটা না, এই সরকারের মধ্যেও এই দুর্নীতি আছে কিনা, এই দুর্নীতি রাশ যেহেতু এই সরকার টানতে চায়, এই সরকারের মধ্যেও এইসব হচ্ছে কিনা সেই খোঁজ খবর অবশ্যই রাখা হবে। আচ্ছা আমি আসছি আপনার কাছে ওনার সিরিয়ালটা, আপনি একটু বলুন। থ্যাংক ইউ। প্রথমে ধন্যবাদ জানাই যে আপনার সরকারের সময়টাতে এইভাবে ইন্টারেক্ট করার জন্য উদ্যোগ নিয়েছেন। আমরা যখন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র পেলাম, আপনাকে সচিবালয়ের মুখপাত্র হিসেবে আপনাকে পেলাম কি, এটা একটা বিষয়। আর আমার এই জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকারের যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্তগুলো খুব ভালোভাবে ঠিক করা হচ্ছে না। উদাহরণ দিই, গত যে ক্যাবিনেট মিটিং হলো প্রায় রাত 12টা-1টা পর্যন্ত সংসদ ক্যাবিনেট মিটিং হওয়ার পরে ব্রিফিংয়ে প্রকৃত তথ্য আমরা পাইনি। মানে কী ধরনের ইনফরমেশন, মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাবিনেট সেক্রেটারিকে প্রশ্ন করেও বা ওনার পাল্টা প্রশ্নের সম্মুখীন হয়েছে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে কয়েকটা সিদ্ধান্তের কথা বলছিলেন যে 1 ঘন্টা ইয়া করা হবে, 2 ঘন্টা সাইডে বন্ধ হবে, এর মাধ্যমে সরকার কি অর্জন করতে চায়। ক্যাবিনেট সেক্রেটারি বললেন যে আপনারা হিসাব করে নেন। এটা তো কোনো সরকারের কমিউনিকেশন সিস্টেম হচ্ছে না। আমি বলতেছি যে এই সরকার একটা গুরুত্বপূর্ণ সময়ে ক্ষমতা পেয়েছে, দায়িত্ব পেয়েছে, সেই দায়িত্বটা পালন করার জন্য আপনি যে সমস্যাগুলোর কথা বললেন খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন যে কী ধরনের সমস্যা আসতে পারে।
যে পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, যাদেরকে ম্যানেজমেন্টে বসানো হচ্ছে, তারা সেই ব্যবস্থাটা মেনটেন করার মতো মানে সক্ষম কিনা, সরকারের সেই আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে আমি বলি যে এই যে দোকানপাট 6টার সময় বন্ধ করতে হবে, এই ধরনের সিদ্ধান্ত এটা এখন 7টা নিতে পারে কিনা? পরে এটা 7টার সময় আসবে, এখন 8টার সময় হচ্ছে। আর সরকারি অফিস 1 ঘন্টা বন্ধ করে কি ধরনের জ্বালানি সাশ্রয় হবে আমরা বুঝতে পারছি। যদি হোম অফিস হইতে পারতো বা করোনার সময়ের যে মানে ইমার্জেন্সিটা যেভাবে অনুধাবন করা গেছে, এই সরকারের সেই ইমার্জেন্সির কথা বলছেন আপনারা, কিন্তু কার্যক্রমে সেই সিদ্ধান্তটা ওইভাবে আসছে বলে আমার মনে হচ্ছে না, এবং অফিসাররা সেটা বলছেন। আমি যেহেতু সচিবালয়ে ঘোরাফেরা করি, অফিসাররা বলছেন যে সরকার রিয়েলাইজ করছে কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। আচ্ছা, আমি আসছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি এখানে সচিবালয়ের ব্রিফের জন্য অ্যাসাইন হয়েছি, কিন্তু ব্যাপারটা এরকম না। তথ্য মন্ত্রণালয়ের হয়তো এতদিন হয়নি, তথ্য মন্ত্রণালয় কিন্তু এটা একটা ইনহেরেন্ট কাজ যে সে এই ব্যাপারে মানুষকে ইনফর্ম রাখবে। সো আপনাদের মাধ্যমে আমরা আসলে জনগণের সাথে এই ইন্টারাকশনটা রেগুলারলি করব। আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি এরকম হতে পারে যে প্রতি সপ্তাহে আমরা এখন থেকে ব্রিফিং করব। মাননীয় মন্ত্রী আছেন, আমি আছি, মাননীয় প্রতিমন্ত্রী আছেন, আমরা ব্রিফিং করব, বা কখনো যদি এমার্জেন্সি হয় আমরা এমার্জেন্সি করতে চাই। আপনি যেটা বলছেন আমি সত্যিই সেটা মনে করি, কারণ যোগাযোগ ম্যাটার করে। আপনি যে আপনার ঘাটতির কথা বলছেন, হয়তো কারণ হয়েছে, আপনার ক্ষেত্রে হয়নি, হতে পারে, এবং এই ঘাটতি সরকারকে আসলে মেটাতে হবে। আমি এই ব্যাপারটা নিয়েও কাজ করব, কারণ যোগাযোগটা ঠিকঠাক মতো হওয়া দরকার। আমি মনে করি যোগাযোগ ঠিকঠাক মতো হলে আমাদের অনেক সংকট কমে যায়। আর আপনি যে সিদ্ধান্তগুলোর কথা বলছেন, এই সিদ্ধান্তগুলো আসলে এই কারণে এখনো অনেক বেশি টাফ নেওয়া হয় নাই, কারণ আমরা আসলে একটু দেখতে চাইছি। আপনি খেয়াল করবেন জ্বালানির মূল্য সারা পৃথিবীর অনেকে বাড়ালেও আমরা অন্তত আরো 1 মাসের জন্য বাড়াচ্ছি না। মানে আমরা একটু অপেক্ষা করতে চাইছি যদি এটা হয়, কারণ একটা নতুন সরকার জ্বালানির মূল্য বাড়িয়ে যে সংকটগুলো হতে পারে সেটা না করে দেখা। যদি সংকট বাড়তে থাকে তখন এই অফিস বলেন বা মার্কেট বলেন, সব ক্ষেত্রে আমরা নিশ্চয়ই আরো টাফার সিদ্ধান্ত নিতে হতে পারে। এবং আমরা এটা ইম্পর্টেন্ট, কেন নিচ্ছি, নিয়ে কি অর্জন করছি, এই বার্তাগুলো জনগণের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে হবে। আপনাদের মাধ্যমে আমরা সেই চেষ্টা অবশ্যই করব। আসছে আমি আসছি একটু। একজন সরকারের সমালোচনা করার জন্য একজন নারীকে আটক করা, যেটা বিগত সরকার আমরা দেখেছি যে কোনো সমালোচনা করলে কিংবা সরকারের বিপক্ষে গেলে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। সেদিনে আপনারা সমালোচনা করছেন, বলছেন স্বৈরাচারের আচরণ। তাহলে এই ধরনের কর্মকর্তাগুলো কি এই সরকারের স্বৈরাচারের আচরণ কিনা, আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আপনারা খেয়াল করেছেন যে একজন নারী গ্রেফতার হয়েছেন, তার ফেসবুকে তিনি কিছু স্ট্যাটাস দিয়েছেন, কিছু স্ট্যাটাস শেয়ার করেছেন, যেগুলো এর মধ্যে ডিসইনফরমেশনও আছে। মানে আমরা একটা কথা, আমাদের একটা অবস্থানের কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই দায়িত্বশীলতা তৈরি করতে হবে। আমরা ইনফ্যাক্ট এই মিনিস্ট্রি থেকে এটা করব। মানে একজন নাগরিক হিসেবে মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন চেক করতে হবে যে কাউকে, বিশেষ করে ডিসইনফরমেশন যেটা আপনি পরিকল্পনা করে করেন। কিছু কিছু জিনিস শালীনতা বিবর্জিত কিছু তার জায়গা থেকে হয়েছে, কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি আমরা আরেকটু খতিয়ে দেখতে চাই যে তার এগুলো আসলে এই ধরনের ফৌজদারি অপরাধের মধ্যে পড়ছে কিনা। কারণ আমি আপনার সাথে দ্বিমত করছি না, আমাদের আইনে এক্সিস্টিং যে আইনও আছে তার অধীনে এই ধরনের যে কোনো কম বেশি আচরণকে অপরাধ হিসেবে সংজ্ঞায়ন করার সুযোগ আছে, কিন্তু আমরা সিরিয়াসলি দেখতে চাই। আমি মত প্রকাশের কারণে, এবং সেটা যদি এমন কোনো কিছু না হয় যেটা খুব বাজে কোনো পরিস্থিতি তৈরি করা বা অস্থিরতা তৈরি করার পরিস্থিতি হবে, সেরকম কিছু যদি না হয় সেটার বিরুদ্ধে সরকার থাকবে। কখনো যদি কোনো ইমিডিয়েট স্টেপ মনে হয় যে আপনি যেটা প্রশ্ন করলেন যেটা ঠিক হচ্ছে না, আমরা নিশ্চয়ই সেটা শুধরে নেব। আমরা এই ব্যাপারে খুব দ্রুত আরো খতিয়ে দেখব। সকলের সরকার, এটা নির্বাচিত সরকার, আপনারা সবাই নির্বাচন করেছেন। একটা কথা একটু বলে রাখা ভালো, এই সরকার মানে শুধুমাত্র যারা ফাইট করেছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সামনে আছেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটা ফ্যাক্ট। কিন্তু
এই যে শেখ হাসিনার পতন, এটার কিন্তু একটা দীর্ঘ লড়াইয়ের হিস্ট্রি আছে। এটা একটা জুলাই এসে এটা শেষ হয়েছে। এই লড়াই ইনফ্যাক্ট ক্রমাগত চলেছে। যে দলটা এখন ক্ষমতায় আছে সেই দলটাই সেই পুরো দীর্ঘ লড়াইটার নেতৃত্বে ছিল। এবং আমি প্রায় একটা কথা বলি, বিএনপি যদি ক্রমাগত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করে না যেত, শেখ হাসিনা এমন জায়গায় চলে যেতে পারতেন হয়তো না, আমি নিশ্চিত, কারণ আমার এম্পেরিক্যাল এভিডেন্স আছে যে তখন হয়তো জুলাই এভাবে এসে দাঁড়াতো না। শেখ হাসিনা ক্রমাগত দুর্বল হয়েছিলেন। এবং আমি আপনার সাথে একমত, যারা আহত হয়েছেন, অঙ্গহানি হয়েছে, নিহত হয়েছেন, তাদের এই আত্মত্যাগ, জি সবাইকে আই গট ইট। তো আপনি আপনার এই ব্যাপারটা করছেন নিশ্চয়ই। সো আমরা আগে যেসব প্রকল্প তো কিছু ছিলই, যেটা অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া হয়েছে, সেগুলো তো কন্টিনিউড আছে, এগুলো বাতিল হয়নি। এবং এখানে অবশ্যই একটা গণতান্ত্রিক সরকার, সে আরো নতুন করে আরো অ্যাসেস করবে। এবং আমি অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রীর সাথে কথা বলবো। আর আমার প্রধানমন্ত্রীর সাথে পলিসি এবং স্ট্র্যাটেজি নিয়ে যেহেতু কথা বলার সুযোগ আছে, এটা আছে, আমরা এটা নিশ্চিতভাবে আরো বেশি করবো। কারণ একটা কথা মনে রাখতে হবে, এই গণ অভ্যুত্থানের স্টেকও বিএনপির আছে, শুধু ফলভোগী একটা প্রবণতা আছে। কেউ কেউ বলার চেষ্টা করেন যে এটার ফলভোগী না, এটার বিরাট স্টেক। 400-র বেশি মানুষ, বিএনপি করা মানুষ 400-র বেশি শহীদ হয়েছেন জুলাই মাসে। সো একদম তাই। সো যেহেতু স্টেক আছে, বিএনপি এটার প্রতি নিশ্চয়ই সিম্পাথাইজড হবে। আমি শেষ প্রশ্নটা নিতে চাই, আমাকে আসলে উঠতে হবে। জি আনতে চাই, রিসেন্ট 4 বছর মধ্যে বাংলাদেশের দারিদ্র্যসীমার হার যেটা কমার কথা সেটা বেড়ে গিয়েছে। জি, এই বিষয়ে সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? 2 নম্বর হলো যে অর্থমন্ত্রী পরিকল্পনার মধ্যে বলেছেন এলডিসি থেকে বের হওয়ার জন্য আরো 3 বছর সময় যাচ্ছে, যেটা 2026 সালে শেষ হওয়ার কথা ছিল। এই বিষয়ে সরকারের অবস্থাটা দেখতে পাচ্ছেন। আমি এলডিসি নিয়ে আগে একটু বলি। এলডিসি নিয়ে আমরা 3 বছর আরো বেশি সময় চাইছি, কারণ আপনারা জানেন 3 বছর পর পর এলডিসির বিবেচনা হয়। 26 সালে আমরা ছাড়াও নেপালের এলডিসি গ্র্যাজুয়েশনের কথা এবং লাওসের এলডিসি গ্র্যাজুয়েশনের কথা ছিল। আমরা এটা চাইছি না, কারণ হলো আমাদের এলডিসির প্রস্তুতিমূলক যা যা করার কথা, ইনফ্যাক্ট ইউএনওর যে রিপোর্ট আছে সেই রিপোর্টটাও বলছে আমাদের প্রস্তুতি যথেষ্ট না। আমরা গ্র্যাজুয়েশনের জন্য 3টা ক্রাইটেরিয়া আছে, সেগুলো 3টাই ফুলফিল করি। কিন্তু পরবর্তীতে, যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যে ধরনের ট্যারিফের সুবিধা পাই, ইনস্ট্যান্টলি সেই ট্যারিফ 3 বছর থাকবে, এরপর আর থাকবে না। 26-এ যদি আমরা গ্র্যাজুয়েট হয়ে যাই 29 পর্যন্ত থাকবে, এরপর আর থাকবে না। আমরা জিএসপি সুবিধা পাই আমেরিকাতে, ইউরোপে, সেগুলোর জন্য নতুন করে বাইল্যাটারাল চুক্তি করতে হবে। দেখা গেছে আমাদের এগুলোর প্রস্তুতি ভালো না। প্লাস এখন যেহেতু জ্বালানি সংকট শুরু হয়েছে, এই জ্বালানি সংকটের কারণে সামনে অর্থনীতি কোথায় দাঁড়াবে এটা আসলে বলা কঠিন। সেই কারণে শুধু আমরা না, নেপাল বা লাওস তারাও আসলে মনে করছে এখনই এলডিসি গ্র্যাজুয়েশনটা ঠিক হবে না। সেই কারণে আমরা চাচ্ছি। এলডিসি গ্র্যাজুয়েশনে আরেকটা প্রবলেম আছে, আমরা ট্রিপস একটা চুক্তি আছে যেটার আওতায় আমরা মেধাস্বত্ব আইনে ছাড় পাই। আমরা ঔষধ, জেনেরিক ঔষধ তৈরির জন্য 33 সাল পর্যন্ত আমাদের ছাড় আছে। কিন্তু আমরা যদি 26-এ গ্র্যাজুয়েট হয়ে যেতাম, আমাদের ওটা এই মুহূর্তে শেষ হয়ে যেত। ফলে আমাদের ঔষধের দাম বৃদ্ধির অনেক সম্ভাবনা ছিল। সেই জন্য আমরা চেষ্টা করেছি আমরা যেন এটা না হয়। কিন্তু গ্লোবাল পরিস্থিতির কারণে সম্ভবত এটা মোটামুটি নিশ্চিত যে এটা হচ্ছে না, কারোই হচ্ছে না, শুধু আমরা না, নেপাল বা লাওস যারা 26-এ আছে তাদেরও এটা হচ্ছে না। আর দারিদ্র বিমোচন নিয়ে শেষ করি, সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস একটু কাজ করতে শুরু করেছি, আপনাদেরকে একটু অগ্রিম জানিয়ে রাখি। এই যে দারিদ্র্যের হার আপনি যেটা জানতেন, বা দারিদ্র সীমার নিচে যে হার, এটা কি রিলায়েবল ডেটা? বাংলাদেশের মাথাপিছু আয় কত, 2800 এত, 2700 এত শুনছেন, ইজ দ্য ডেটা রিলায়েবল? মানে একটা স্বৈরাচারী সরকারের সময় সে কিন্তু ডেটা নিয়ে ম্যানিপুলেট করে। আমরা শুনতাম না যে বাংলাদেশের জনসংখ্যা কমিয়ে দেখানো হয় যাতে আমাদের মাথাপিছু আয়টা বেশি দেখা যায়। সো ডেটা ম্যানিপুলেশন কতটা হয়েছে গত স্বৈরাচারী সরকারের সময়, আমরা সেটা নিয়ে কাজ করছি। আর দারিদ্র সীমার নিচে এমনি কিছু মানুষের চলে যাওয়ার প্রবণতা থাকতে পারে। কারণ বলি, ইন্টারিম সরকারের সময় আমাদের তো জিডিপি গ্রোথ অ্যারাউন্ড 3% ছিল। তাতে সমস্যা যেটা হয়, এটা ইন্টারিম সরকারের তো অব্যবস্থাপনা আছেই, তার চাইতে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে একটা স্বল্পস্থায়ী সরকারের সময় বিনিয়োগ কমে যায়। আপনি যদি ইনভেস্টার হন, আপনিও চিন্তা করবেন এই সরকারের পর নির্বাচন হোক, কে আসে, তারপর আমি ইনভেস্ট করব। ফলে অর্থনীতি স্লোড ডাউন হয়েছে। সুতরাং দারিদ্র সীমার নিচে মানুষের আরো চলে যাওয়ার প্রবণতা থাকতে পারে, এটা ভুল না। কিন্তু যে দারিদ্র সীমা আমরা শুনেছি, আমাদের প্রকৃত দারিদ্র সীমা, আমি অর্থনীতি নিয়ে দীর্ঘদিন কাজ করার চেষ্টা করেছি, আমাদের দারিদ্র সীমা নিচে মানুষের সংখ্যা তার চেয়ে ফার হায়ার হতে পারে। আমরা এই ব্যাপারটা নিয়েও কাজ করছি। আমাদের মাথাপিছু আয় আসলে কত ছিল 2020-এ, 21-এ, 22-এ, 23-এ, এগুলো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করছি। কারণ আমাদের সরকার ভবিষ্যতে ডেটা ম্যানিপুলেট করতে চায় না, সেজন্য সে চায় রিয়ালি কি ছিল সেই তুলনায় আমরা কি হয়েছে সেই করা। ধন্যবাদ, আমাকে উঠতে হবে। আপনাদের অনেক ধন্যবাদ।